ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি কেএমসিতে রুমে ছিলাম। আমাদের মেডিকেল কলেজে একদমই নাই, কি বলুন নাম, নেট খারাপ আজকে সবার। পরে এই যে এখন আমি তাড়াহুড়া করে একটু বাসায় আসলাম। হ্যাঁ, বাসায় এসে এই যে দেখুন না, ঘেমে গেছি। বাসায় এসে ভাবলাম যে এখানে এখানে মোটামুটি আশা করতেছি নেট চলবে। ওখানে থেকে তো পড়াতেই পারতাম না আমরা কেউ, ফার্মাকোলজি ওরা বলছে কেউ নেট পাচ্ছিল না আমাদের মেডিকেলে আজকে। গরম দেশে। ইনশাল্লাহ এভরিথিং ইজ ওকে এক্সেপ্ট নেট। থ্যাংক ইউ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? এই টাইমে কখনো ক্লাস নেই তোমাদের? ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সকাল 9:30টার সময় আমাদের স্যার, অনেক সিনিয়র স্যার, উনি জহুরুল ইসলাম মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন। 90+ বয়স, 90 পার হয়ে গেছে। স্যারের ওই করোনা হয়ে স্যার কুরমিনটোলায় ভর্তি ছিলেন, তারপরে মারা গেছে সকাল 9:30টার সময়। এটা একটা খবর। আর আমরা তো এই যে আমাদের মেডিকেলে আসছি, মেডিকেলে কাজ নেই কোনো, ডিপার্টমেন্টে বসে থাকা, ঠান্ডার মধ্যে বসে থেকে ফেসবুক চালানো। এখন হঠাৎ করে দেখি সকাল থেকে যে আজকে নেট কাজ করতেছে না। পরে আমি তাড়াহুড়া করে এই যে বাসায় আসলাম, মানে আমি যেখানে থাকি, আমি তো গ্রামে থাকি এখন, তো আমার এই গ্রামের বাড়িতে আসে এই রুমে বসে ভাবলাম যে এখানে নেট কেমন। তো দেখলাম যে এখানে ওয়াইফাইও ঠিক আছে, আমার নেটও ঠিক আছে। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আর কয়েকজন আসুক, তারপর আমি ক্লাস শুরু করে দেবো। আজকে পড়াটা খুব ভালো লাগবে না, সাইকিয়াট্রি কঠিনও। আমারও বেশি রোজা রেখে গরমের মধ্যে বেশি ভালো লাগতেছে না। তারপরেও তোমাদের শর্টকাট আছে, শেষ করে দেবো সাইকিয়াট্রি। কখন শুরু করবো বলো? আরেকটু ওয়েট করতে হবে। বাংলাদেশের অবস্থা তো আমাদের
কি বলবো তোমাদেরকে, তোমাদের অবস্থার আমাদের অবস্থার মধ্যে মনে কোনো পার্থক্য নাই। তোমাদের নেট খারাপ আমাদের চেয়ে, এইটা বাংলাদেশের অবস্থা ভালো যে তোমাদের নেট খারাপ, আমাদের নেটটা ভালো আছে। আচ্ছা, আমি কি শুরু করব? সাইকেট্রি অনেক মজার না? সাইকেট্রি মজার, সাইকেট্রির পেশেন্টগুলো তোমাদের কাছে লাগবে মজার, কিন্তু পেশেন্টের আত্মীয় স্বজনের টের পায় কেমন লাগে। কারণ সাইকেট্রি রুগী ম্যানেজ করা এবং যার বাড়িতে সাইকেট্রি পেশেন্ট আছে সে জানে যে কেমন লাগে। যাক, আমি বসে বসে টেলিভিশন দেখতেছি খেলা, আর তোমাদের একটু পড়াই, ভালোই লাগতেছে আমার। বিসমিল্লাহ, আল্লাহ। কি শুরু করবো না আর একটু 5-2 মিনিট ওয়েট করতে হবে? ছেলেমেয়েরা মনে একটু আসতেছে আস্তে আস্তে। আল্লাহ, কালকে ঢাকায় যাব, আম্মার শরীরটা খারাপ, কালকে ঢাকায় যাব। ওকে, শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা হলো আচ্ছা, সাইকেট্রি। সাইকেট্রিতে আমরা পড়াবো হলো, ফার্স্ট হলো সাইকেট্রি কাকে বলে, হোয়াট ইজ সাইকেট্রি। সেটা হলো সাইকেট্রি, দিস ইজ দ্য স্টাডি, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ মেন্টাল ইলনেস। স্টাডি, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ মেন্টাল ইলনেস। পড়ানোর আগে একটা কথা বলি, তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে বলছিল স্যার ভূতের গল্প বলেন। ভূতের গল্প যাই না, তবে আমি এখন যেখানে বসে আছি, যে বাসায়, এখানে কেউ থাকে না, আমি শুধু দিনের বেলা থাকি, রাতে আমার আর ওইখানে ঘুমাই। এইখানেই সে ভূতের প্রকোপ আছে, এই জন্য আমি রাতে এখানে দিনের বেলা একটু বসি, রাতের বেলা এখানে বসার আমার কোনো সাহস নাই। কারণ এটা 80 ইয়ার্স আগের আমাদের গল্প, যে আমাদের বাসায় এই বাসাটায় ভূত ছিল। তখন অবশ্য বাসা এরকম ছিল না, তখন ছিল ওটা টিনের বাসা, কিন্তু ল্যান্ডটা তো ঠিক আছে। হ্যাঁ, তো ভূতের কোনো গল্প নাই, কিন্তু আমি এখানে রাতের বেলা থাকি না ভূতের ভয়ে। এই সেই বাসা মনে করো। আচ্ছা, আমাদের গ্রামে। আচ্ছা, এখন আমি আসতেছি সাইকেট্রি কাকে বলে। সাইকেট্রি ইজ দ্য স্টাডি, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অফ মেন্টাল ইলনেস। অ্যান্ড ফরেন্সিক সাইকেট্রি হলো when psychiatry is related with forensic medicine, this is called forensic psychiatry. When psychiatry is related with forensic medicine, this is called forensic psychiatry. এখন আমাদের কথা হলো সাইকিয়াট্রি, তোমরা মেডিকেল কলেজে পড়ো, তোমাদের প্রফেসররা আছে, তোমাদের ডিপার্টমেন্ট আছে। আমি সাইকিয়াট্রির টিচার না। তুমি যদি বলো স্যার আপনি সাইকিয়াট্রির টিচার না, তা আপনি কেন সাইকিয়াট্রি পড়াচ্ছেন, তখন আমি বলবো আমাদের ফরেন্সিক মেডিসিনে অ্যাকচুয়ালি প্রত্যেকটা সাবজেক্টের সাথে ল রিলেটেড প্রবলেম, আর সাইকিয়াট্রির ল রিলেটেড প্রবলেম খুবই বেশি। সাইকিয়াট্রির ল রিলেটেড প্রবলেম বেশি কেন সেটা তোমাকে আমি বলি। সেটা হলো তোমাদেরকে যখন আমি বলবো সাইকিয়াট্রি পেশেন্টের কোনো ক্রিমিনাল অ্যাক্টের জন্য তার কোনো পানিশমেন্ট হয় না, হি উইল নট বি পানিশড, তাহলে এখন একটা লোক যদি কোনো খারাপ কাজ করে, মানে খারাপ কাজ বলতে বোঝায় কাউকে মেরে ফেলছে বা কাউকে চুরি ডাকাতি করছে, এখন সে যদি বলে সে একটা সাইকিয়াট্রি পেশেন্ট, তাহলে তার পানিশমেন্ট হবে না। আবার উল্টাটা, একটা সাইকিয়াট্রি পেশেন্ট কোনো খারাপ কাজ করছে, তার পানিশমেন্ট হবে না, তোমরা সবাই মিলে তাকে পানিশমেন্ট দিচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি তাকে পানিশমেন্ট দেওয়া যাবে না, কারণ সে তো সাইকিয়াট্রি পেশেন্ট। কথাটা আসবে whether he is a psychiatric patient or not। তাহলে আমাদের দেখতে হবে যে সে সাইকিয়াট্রি পেশেন্ট কি পেশেন্ট না, সে সাইকিয়াট্রি পেশেন্ট কি পেশেন্ট না, এই জিনিসটা কে দেখবে, কে বলবে? এই জিনিসটা বলবে হলো ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট। ফর দ্যাট রিজন আমি ফরেন্সিকের ডাক্তার সাইকিয়াট্রি পড়াশোনা করি, এই কারণে আমি ফরেন্সিকের ডাক্তার সাইকিয়াট্রি পড়াশোনা করি। এবং তোমাদের একটু বলতেছি কারণটা হলো যে আমাকে ফরেন্সিক রিলেটেড এই সাইকিয়াট্রির ক্রিমিনাল অ্যাক্টের জন্য পানিশমেন্ট হবে কি হবে না, তখন আমার কাছে ডায়াগনোসিস করার জন্য এই পেশেন্টটাকে পাঠানো হয়। আর আমি নিজে যদি কোনো সাইকিয়াট্রি না বুঝি, তাহলে আমি কেমন করে পেশেন্টকে ডায়াগনোসিস করবো ওয়েদার হি ইজ এ সাইকিয়াট্রি পেশেন্ট অর নট। সেই জন্য আমরা ফরেন্সিক মেডিসিনে সাইকিয়াট্রি পড়ি। দিস ইজ মেইনলি দ্য মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ ফরেন্সিক সাইকিয়াট্রি। ওকে, এখন আমরা আসতেছি হলো দুই চারটা টার্ম আমরা পড়বো। সাইকিয়াট্রির মধ্যে মেইন কথাটাই হলো সেই এই ক্রিমিনাল রেস্ট্রেন্ট অফ অ্যান ইনসেন্ট পারসন, ওইটাই হলো, ওইটা পরে আসবে। আমরা ছোটো ছোটো 2-4টা টার্ম, অনেক আছে, আমি এত পারবো না কারণ আমি সাইকিয়াট্রি টিচার না, তোমরা আমার চেয়ে ভালো জানো। তারপরেও আমি কয়েকটা জিনিস বলি যে কয়েকটা মনে থাকবে। ডেলিরিয়াম বলে একটা ওয়ার্ড আছে, ডেলিরিয়াম,
DELIRIUM, ডেলিরিয়াম। ডেলিরিয়াম হচ্ছে দিস ইজ এ ডিস্টারবেন্স অফ কনসাসনেস, দিস ইজ এ ডিস্টারবেন্স অফ কনসাসনেস ইন হুইচ ওরিয়েন্টেশন ইজ ইম্পেয়ার্ড, in which orientation is impaired, critical faculty is blunted or lost. Critical faculty আমি একটু বোঝাই বলবো, this is a disturbance of consciousness in which orientation is impaired, critical faculty is blunted or lost, and thought content is irrelevant. আচ্ছা, এখানে কি বলতে চাচ্ছে সেটা তুমি শোনো। সেটা বলতে যাচ্ছে ডেলিরিয়াম অ্যাকচুয়ালি এমন একটা অবস্থা, একটা সাইকিয়াট্রি পেশেন্টের এমন একটা অবস্থা যে ডেলিরিয়ামে যেটা হয়, হি ইজ কনসাস, মানে সে আনকনসাস হয় না, কিন্তু তার কনসাসনেসটা ডিস্টার্ব হয়েছে, নষ্ট হয়ে গেছে। ইট ইজ এ ডিস্টারবেন্স অফ কনসাসনেস ইন হুইচ ওরিয়েন্টেশন ইজ ইম্পেয়ার্ড, ক্রিটিক্যাল ফ্যাকাল্টিজ ব্লান্টেড অর লস্ট, ভোতা হয়ে যাওয়া অর লস্ট, অ্যান্ড থট কন্টেন্ট ইজ ইম্পেয়ার্ড অর ইনকনসিস্টেন্ট। তার মানে হলো তার চিন্তার ক্ষেত্র, তার বোঝার ক্ষেত্র, আমরা যেসব আমাদের বুদ্ধি দিয়ে কাজগুলো করি যে সব কিছু তার ডিস্টার্ব হয়ে যায়। ডেলিরিয়াম হইলে তার নর্মাল যে চেতনা, নর্মাল যে বুদ্ধি, নর্মাল যে বিবেচনা, এই জিনিসটা নষ্ট হয়ে যায়। তাহলে একটা মানুষের যদি নর্মাল এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়, তাহলে সে যদি কোনো খারাপ কাজ করে তাহলে তো তুমি তাকে পানিশমেন্ট দিতে পারবা না। সো ডেলিরিয়াম যদি কারো হয়, তাহলেও সে যদি কোনো খারাপ কাজ করে, হি উইল নট বি পানিশড ফর দ্যাট। তো এখন তো খুবই ইম্পর্টেন্ট জানা যে ওর কি আসলে ডেলিরিয়াম ছিল কি না। সাইকিয়াট্রির যেমন টার্মগুলো কঠিন, ডেফিনেশনগুলো যেমন কঠিন, সাইকিয়াট্রিটা বোঝাও খুব কঠিন যে আসলে সে কতটুকু পাগল ছিল। 1% পাগল ছিল, 10%, 20, 30, 40, এমনি তো 10 to 20% মনে হয় আমরা সবাই পাগল। মানে যে লেভেলে পাগলামি করলে তার পানিশমেন্ট হবে না, সেই লেভেলটা বের করা আসলে খুবই কঠিন, খুবই কঠিন। আর সে তো ভালো করতে পারে তখন পাগলামি। আচ্ছা, এখন আসতেছে তাহলে ডেলিরিয়াম কাকে বলে আমরা বললাম। ডেলিরিয়াম সম্বন্ধে 2-4টা কথা। সেটা হলো যে মনে করো ডেলিরিয়াম হলে কি হতে পারে। ডেলিরিয়াম হলে যেটা হয় অনেক সময় সেটা হলো পেশেন্টটা ভায়োলেন্ট হয়ে যায়, রেস্টলেস হয়ে যায়, সে লাফালাফি ঝাপাঝাপিও করতে পারে, সে বিড় করে কথা বলে, মাটারিং হতে পারে তার। এবং ডেলিরিয়াম কি কারণে হতে পারে? ডেলিরিয়াম হতে পারে ফিজিক্যাল কোনো ডিজিজের সাথে এটা রিলেটেড হতে পারে, ফিজিক্যাল কিছু ডিজিজের সাথে হতে পারে। যেমন কারো যদি হাই ফিভার হয়, প্রচণ্ড জ্বর আসে, তাহলে তার ডেলিরিয়াম হবে। তার কিছু অ্যাসোসিয়েটেড কিছু ডিজিজ কন্ডিশনে হতে পারে। তো আমি এই হাই ফিভারের গল্পটা বলি কেন, সেটা হলো তোমাদের মনে আছে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পটা পড়েছ, ছুটি গল্পটা পড়ছো। ছুটি গল্পে কিন্তু আমাদের ফটিকের কিন্তু জ্বর আসছিল এবং সে বিড় করে কথাবার্তা বলতেছিল। ওর কিন্তু ডেলিরিয়াম হয়েছিল। ও কি বলতেছে না বলতেছে ও কিছুই জানে না। ও হলো মনের ঘরে, ঘুমের ঘরে, মাথা নষ্ট হওয়ার ঘরেই সে কথাবার্তা বলতেছিল। আচ্ছা, ডেলিরিয়াম হতে পারে, এরকম হাই ফিভারে হতে পারে। কিছু ড্রাগসের জন্য হয়, কিছু নেশা করে যারা, তাদের কিন্তু ওই যে বলে না যে এই অমুক গাঁজাখোরকে খাইতে এমন অবস্থা চলে গেছে, আর নিজেই কথা বলতেছে, রাস্তায় হাঁটতেছে, কথা বলতে যাচ্ছে। তো ডেলিরিয়াম হয় ওদের মাঝে মাঝে, বুঝতে পারছো? তাহলে ড্রাগ ইনটক্সিকেশনের জন্য এটা হইতে পারে। আর কিছু ডিজিজ কন্ডিশনে ডেলিরিয়াম হতে পারে ওভার অ্যাক্টিভিটির জন্য। এই সারা রাত্রি পড়াশোনা করছো, মানে কি তুমি তো প্রফের আগে ভালো করে পড়ো নাই, হোল নাইট পড়ছো, তারপরে তোমার পরীক্ষার হলে দেখবে যে খালি উল্টাপাল্টা কী দেখতেছো, চোখে সর্ষে ফুল দেখতেছো, পড়া তো কিছু মনে আসতেছে না, কী লিখতেছো না লিখতেছো আল্লাহ ছাড়া তা কেউ যায় না। তোমার দেখা গেলো তোমার ডেলিরিয়াম হতে পারে। তাহলে যারা খুব বিপদে থাকে, কষ্টে থাকে, ওভার অ্যাক্টিভিটিস, এইখান থেকে অনেক সময় ডেলিরিয়াম হতে পারে। তাহলে আমরা আজকে একটা টার্ম শিখলাম, ডেলিরিয়াম। তাহলে হোয়াট ইজ ফরেন্সিক সাইকিয়াট্রি বললাম, তারপর বললাম হোয়াট ইজ ডেলিরিয়াম। তারপরে যেটা পরীক্ষার জন্য আসবে, ভেরি ইম্পর্টেন্ট, ডিলিউশন। ভেরি ইম্পর্টেন্ট, ডিলিউশন কাকে বলে? ডিলিউশন ইজ এ ফলস বিলিভ ইন সামথিং। আমি বুঝাই বলবো, ডিলিউশন ইজ এ ফলস বিলিভ ইন সামথিং। এটা একটা মিথ্যা বিশ্বাস, ফলস বিলিভ ইন সামথিং
হুইচ ইজ নট অ্যাকচুয়ালি ফ্যাক্ট, যেটা নাকি আসলে প্রকৃত ঘটনা না, হুইচ ইজ নট অ্যাকচুয়ালি এ ফ্যাক্ট অ্যান্ড হুইচ পারসিস্টস ইভেন আফটার ইটস ফলসিটি হ্যাজ বিন ক্লিয়ারলি ডেমনস্ট্রেটেড, হুইচ পারসিস্ট ইভেন আফটার ইটস ফলসিটি হ্যাজ বিন ক্লিয়ারলি ডেমনস্ট্রেটেড। তাহলে ডেলিউশন কাকে বলে? দিস ইজ এ ফলস বিলিভ ইন, এটা একটা মিথ্যা বিশ্বাস, ফলস বিলিভ ইন সামথিং হুইচ ইজ নট অ্যাকচুয়ালি ফ্যাক্ট, যেটা নাকি আসলে প্রকৃত ঘটনা না, যেটা নাকি অ্যাকচুয়ালি প্রকৃত ঘটনা না, হুইচ ইজ নট অ্যাকচুয়ালি ফ্যাক্ট অ্যান্ড হুইচ পারসিস্ট, যেটা থেকে যাচ্ছে, হুইচ পারসিস্ট থেকে যাচ্ছে কখন? ইভেন আফটার ইটস ফলসিটি হ্যাজ বিন ক্লিয়ারলি ডেমনস্ট্রেটেড। সাকল্যান্ড রাসেল, ভালো থাকো। হুইচ হ্যাজ বিন ক্লিয়ারলি ডেমনস্ট্রেটেড, এটা ভালো করে তাকে বোঝানোর পরেও তুমি তাকে খুব ভালো করে বোঝাইলা যে দেখো এটা তোমার একটা ফলস বিলিভ বা মিথ্যা একটা বিলিভ, এটা সত্যি ঘটনা না, তুমি ভাই ভুল করতেছো, তুমি আসলে এটা তুমি যেটা মনে করতেছো তুমি খুব ভালো করে তাকে বোঝাচ্ছ, কোনো লাভ নাই। সে যেটা ভালো মনে করছে সেটাকেই সে সঠিক বলতে যাচ্ছে। দিস ইজ ডিলুশন, হুইচ ইজ এ ফলস বিলিভ ইন সামথিং হুইচ ইজ নট অ্যাকচুয়ালি ফ্যাক্ট অ্যান্ড হুইচ পারসিস্ট ইভেন আফটার ইটস ফলসিটি সেই মিথ্যা হ্যাজ বিন ক্লিয়ারলি ডেমনস্ট্রেটেড, তাকে সুন্দর করে বোঝানোর পরেও সে ওখান থেকে এক চুলও নড়তেছে না, কারণ সে যেটা মনে করতেছে সেটাই সঠিক সে ভাবতেছে। তার মানে ওর অসুখ হয়েছে, অসুখের নাম হলো ডিলুশন, এই অসুখের নাম হলো ডিলুশন। ভালো কথা। আচ্ছা, ডিলুশনের আবার বেশ কিছু টাইপস আছে, একটা একটা করে বলি যে কয়টা মনে থাকে, বাকিগুলো তো সব বইই আছে, সবই বই আছে, আমার যে কয়টা মনে আছে টেলিভিশনের খবরগুলোও দেখতেছি, এই ফাঁকে ফাঁকে তোমাদের একটু পড়াইতেছি, কারণ গত 4 দিনে টেলিভিশন দেখিনি আসলে। হ্যাঁ, আচ্ছা, এখন আসতেছে হলো ডিভিশন টাইপ। গ্র্যান্ডিউর একটা আছে, গ্র্যান্ডিউর অর এক্সল্টেশন, GRANDEUR, গ্র্যান্ডিউর, GRANDEUR, grandeur type of delusion. Here the person believes that he is a very rich person. এখানে মানুষটা মনে করতেছে সে একজন অত্যন্ত বড় লোক, বাট হি ইজ এ পপার, বই লেখা আছে সে আসলে মোটেই বড় লোক না, সে একটা গরিব মানুষ। এখানে লোকটা মনে করতেছে সে অত্যন্ত একটা বড় লোক মানুষ, কিন্তু আসলে সে অত্যন্ত একটা গরিব মানুষ। এটাই তার ডিলুশন, এটাই তার প্রবলেম, এটাই এখানে। তুমি যদি বলো স্যার একটা লোক নিজেকে যদি খুব বড় লোক মনে করে, আপনার সমস্যা থেকে আপনি এত চিন্তা করতেছেন কেন তার জন্য? ভাই আমি চিন্তা করতেছি, কারণ আছে, চিন্তা করতেছি এই কারণে যে লোকটা আসলে বড় লোক না, যে লোকটা আসলে বড় লোক না, সে যদি নিজেকে বড় লোক মনে করে তাহলে কি হইতে পারে? মনে করো একটা হাউস, মানে একটা হেড অফ দ্য হাউস, একটা বাড়ির যে মালিক, তার এই মানসিক সমস্যা হয়েছে, সে নিজেকে খুব বড় লোক মনে করতেছে, তাহলে তার কাছে যদি যে টাকা পয়সা থাকে সে টাকা পয়সা তো সে দিয়ে দিতে পারে কাউকে, সে শরীফ দোস্ত, সে দিয়ে দিবে কেন? সে দিয়ে দিবে এই, আর তুমি তো সাইকেট্রি ডাক্তার, তুমি তো আমার ভুলগুলো তাই ধরতে থাকবে এখন থেকে। আমার একটা বন্ধু আসছে ডক্টর শরীফ হোসেন খান, উনি সিভিল সার্জন ছিল টাঙ্গাইলের, রিটায়ার্ড, আমার মতো, আমরা দুজনেই একই গ্রামের, এই এলাকার এনায়তপুরের এখানকার লোক। সে হলো পাবনা মেন্টাল হসপিটাল অনেকদিন চাকরি করছে, সে আমার চেয়ে অনেক বেশি জানে সাইকেট্রি। আচ্ছা, এই গ্র্যান্ডিউরে বলা হচ্ছে যে সে মনে করতেছে সে বড়লোক, আসলে সে গরিব। তাহলে মনে করো আমি একজন গরিব মানুষ, কিন্তু আমি নিজেকে খুব বড়লোক মনে করতেছি, তাহলে আমি যদি আমার টাকা পয়সা সম্পত্তি সব মানুষকে লিখে দেই, তাহলে আমার বউ ছেলে মেয়ে কী খাবে? কিন্তু আমি তো তাদের কথা চিন্তা করব না। আমি কেন চিন্তা করবো? আমি তো বড়লোক, মানে বুঝতে পারছো, আমি বড়লোক, কিন্তু আমি তো বড়লোক না, আমি আসলে গরিব। আমার কি হয়েছে? গ্র্যান্ডিউর টাইপ অফ ডিলিউশন হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, গ্র্যান্ডিউর গেল। তারপরেরটা আছে পারসিকিউশন, PERAC বানানো CUTION, পারসিকিউশন। পারসিকিউশন টাইপ অফ ডিলিউশনে বলতে যাচ্ছে যে আমার কিছু ভুল হলে তোমরা পরে বই থেকে ঠিক করে নেবে, এখন ভুল ধরো না, বইতে ঠিক করে আমার মাথা ঠিক নাই, আমি কলেজ থেকে এই ঘরের মধ্যে চলে আসছি শুধু আমাদের পড়ানোর জন্য, আমাদের কলেজে নেট নাই, বাসায় নেট পাইছি এসে। আচ্ছা, পারসিকিউশনে বলা আছে যে হিয়ার দ্য পার্সন বিলিভস দ্যাট হিজ রিলেটিভস, মেইনলি তার ব্রাদার, সিস্টার, ফ্রেন্ডস বলো বা ওয়াইফ বলো, তারা তাকে মেরে ফেলতে পারে। অলওয়েজ সে ভাববে যে খালি সন্দেহ করবে, হি ডিসবিলিভ, তাদেরকে সন্দেহ চোখে দেখবে এবং বিলিভ করবে না। এবার তার একটা ধারণা হবে যে
এই লোকগুলা আমাকে মেরে ফেলতে চায়। এটা কিন্তু এইসব জিনিস আমি নিজেও অনেক দেখছি, আমি আর বলবো না। আমার ফাদার যখন বয়স হয়েছিল তার মধ্যে এই জিনিসগুলো হয়েছিল। সো এটা আমার খুব ভালো মতো জানা আছে, খুবই খারাপ জিনিস। তোমার নিজের বাবা যদি তোমাকে অবিশ্বাস করে, তুমি তাকে কেমন করে একটা চিকিৎসা দিবা? তোমার নিজের বাবা যদি তোমার বাড়ির কাজে মানুষকে অবিশ্বাস করে, তাহলে কাজে মানুষ খাবার দিলেও তো সে বলবে যে এর মধ্যে বিষ লাগাই দেওয়া আছে। তার মানে পারসিকিউশনে বলা আছে সে সবসময় ডিসবিলিভ করবে অন্যদেরকে, এবং সে সবসময় মনে করবে যে তারা তাকে মারতে আসতেছে, তারা তাকে কিল করতে চায়। আসলে মানুষ ভাবে কি যে কিল করে আমার সম্পত্তি নিয়ে নেবে, এই করবে সেই করবে। বুড়া হয়ে গেলে তো মানুষ অসহায় হয়ে যায়, কারণ বুড়া মানুষের তো কোনো জোর নাই যে সবাই তারা একটা পারলে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। বুড়া মানুষকে ধাক্কা দেওয়া খুব সোজা না, তো বাড়িতে এসে বুড়া মানুষের দিবে ধাক্কা, মানে আমরা যাই যা করি। এখন আসতেছে হলো ফোন আসতেছে, এই হলো বিপদ। এখন আসতেছে হলো রেফারেন্স টাইপ অফ ডিলিউশন, REFERENCE। রেফারেন্সে বলা হয়েছে হিয়ার দ্য পার্সন বিলিভস দ্যাট, তার ফিলিংস, তার ফিলিংসগুলা রেফার টু সাম থিংস, কোনো জিনিস বলো, কোনো সেটা নিউজ পেপার হতে পারে, এবং মানে এভরিথিং ইজ রিলেটেড টু হিম। মানে তার কাছে মনে হবে যে সব কিছুই তার সাথে রিলেটেড। সব কিছু তার সাথে রিলেটেড বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি যে পেপারে একটা খবর আসছে, বেশ বড় একটা খবর, সে মনে করবে যে এই খবরটা তাকে রিলেটেড, অথচ এই খবরটা তাকে রিলেটেড না। আচ্ছা, সে দেখতেছে কি দুইজন মানুষ কথা বলতেছে, সে ভাবতেছে এই দুইজন মানুষ আমাকে নিয়ে কথা বলতেছে। অ্যাকচুয়ালি ওই দুইটা মানুষ তাকে নিয়ে কথা বলতেছে না। সবচেয়ে বড় সমস্যা হইল, দেখা গেল তোমাদের ক্লাসে কোনো মেয়ে তোমাকে নিয়ে কথাই বলতেছে না, আর তুমি বসে বসে ভাবতেছো যে এই দুইটা মেয়ে আমাকে নিয়ে কথা বলতেছে, আমার মনে একটু লাইক করে, ওরা আসলে অন্য কথা আলাপ করতেছে, কিন্তু তোমার খালি মনে হচ্ছে আমাকে নিয়ে মনে কথা বলতেছে। তাহলে খুব সমস্যা। সব কিছুই মনে করতেছে তাকে নিয়ে হচ্ছে, রেফার টু হিম। পিপল, থিংস, ইভেন্টস, মানে কোনো মানুষজন বলো, কোনো ঘটনা বলো, কোনো জিনিস বলো, সব কিছু তাকে রিলেটেড, কিন্তু আসলে সব কিছু তাকে রিলেটেড না, তার সাথে কোনো রিলেশনই নাই। অথচ সে ভাবতেছে আমাকে দেখে, এখন দুইটার মেয়ে হাসতেছে, এর মানে না যে ওরা আমাকে নিয়ে হাসতেছে বা আমাকে নিয়ে মজা করতেছে বা আমাকে পছন্দ করে। এই ধরনের জিনিস বিশ্বাস করাটা ঠিক না, কিন্তু অনেকে এগুলো বিশ্বাস করে। রেফারেন্স টাইপ অফ তার ডিলিউশন হয়েছে। আচ্ছা, এরপর একটা ডিলিউশন আছে নিহিলিস্টিক, NIHILISTIC, নিহিলিস্টিক। নিহিলিস্টিকে বলা আছে যে কিছু মানুষ আছে ওরা এই ধরনের কথাবার্তা বলে, দের ইজ নো ওয়ার্ড, হি ডাজ নট এক্সিস্ট, আমি নাই, তুমি নাই, কেউ নাই, ও নাই, সে নাই। হ্যাঁ, আমি নাই, এটা আমি তো আসছি তো। তারপর সে বলে আমি বলে কোনো কিছু নাই, আমি তো কোনো কিছু করি না, আমার যা কিছু হয় সেটা হলো উপর থেকে বানিয়ে আসে, আমি সেইভাবে কাজ করি। তারা ওই টেলিপ্যাথি বলো বা অন্য কিছুকে বিশ্বাস করে, তারা মনে করতেছে আমি তো কোনো কিছু করি, আমার আমি। তাহলে এই কোনটা বলতেছিলাম, নিহিলিস্টিক মনে হয়। এখন মনে করো যার এই ধরনের সমস্যা আছে, যে ভাবে যে আমি কোনো কিছু করি না, আমাকে সব কিছু করানো হচ্ছে আর আমি সেই মতো কাজ করি, তাহলে এখন ধরে নাও ওই যদি আসে আমার নাকে ঘুষি মারে বা তোমার নাকে ঘুষি মেরে যদি এখন বলে যে এটা তো আমি করি না, এটা আর একজনের নির্দেশে আমি এগুলো সব করতেছি, তাহলে তো খুব বিপদ, কারণ তুমি তো তাকে কিছু বলতে পারবা না, কারণ ও তো বদ্ধ পাগল। তাহলে নিহিলিস্টিক টাইপ অফ ডিলিউশন হতে পারে। তাহলে আমরা বললাম প্রথমে হলো গ্র্যান্ডিওর অর গ্র্যান্ডিওর বললাম, পারসিকিউশন বললাম, রেফারেন্স বললাম, নিহিলিস্টিক বললাম। এরপর একটা আছে ইনফিডিলিটি, সম্ভবত ইনফিডিলিটি। এখানে বলতে যাচ্ছে দ্য পারসন উইল ডিসবিলিভ হিজ ওয়াইফ, সে তার ওয়াইফকে বিলিভ করবে না, ডিসবিলিভ করবে। সে বলবে তার ওয়াইফকে যে তার ওয়াইফ ভালো না, তার ওয়াইফের ক্যারেক্টার ভালো না, তার ওয়াইফের অন্যের সাথে রিলেশন আছে, বাট অ্যাকচুয়ালি বইয়ে বলা আছে হিজ ওয়াইফ ইজ এ চেস্ট, তার ওয়াইফ আসলে একটা সতীসাধ্বী নারী, কিন্তু সে বলতে চাচ্ছে তার ওয়াইফ খারাপ, সব সময় সে ওয়াইফকে ডিসবিলিভ করবে। এটা হলো ইনফিডিলিটি, INFEDELITY, ইনফিডিলিটি। আচ্ছা, এরপর আসতেছে হলো ডিলিউশন অফ, থাকতে পারে মনে করো হাইপোকন্ড্রিয়াকাল বলা আছে একটা, হাইপোকন্ড্রিয়াকাল।
হাইপোকন্ড্রিক্যালে বলছে যে the person will think that there is something wrong in his body. The person will believe that there is something wrong in his, যেমন সে বলতে চাচ্ছে আমার মনে হয় একটা 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 পার্টস অফ দ্য বডি নাই, বা আমার হাত নাই, বা কান নাই, বা নাক নাই, বা চোখ নাই। সবসময় তার এরকম মনে হবে যে সামথিং রং ইন হিজ বডি, বা এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে, আমার মনে হয় লিভারে সামথিং রং হচ্ছে, আমার মনে হয় কিডনিটা উড়ে চলে গেল কি না, হার্ট তো মনে আরেকজন নিয়ে গেছে। এইসব উল্টাপাল্টা সে চিন্তা করবে, হাইপারটনিক। আরেকটা আছে হলো সেলফ রিপ্রচ, SELF, সেলফ REPROACH, রিপ্রচ। সেলফ রিপ্রচ হলো নিজেকে নিজে বকা দেওয়া, নিজেকে নিজে গালি দেওয়া। হিয়ার দ্য পার্সন উইল স্কল্ড হিমসেলফ, হিয়ার দ্য পার্সন উইল স্কল্ড হিমসেলফ, এখানে সেই পার্সনটা নিজেকে নিজে বকা দিবে। কেন নিজেকে নিজে বকা দিবে? কিসের জন্য নিজেকে নিজে বকা দিবে? নিজেকে নিজে খারাপ বলবে, বকা দিবে বিকজ অফ হিজ পাস্ট ডিডস, মানে তার অতীতের কার্যকলাপের জন্য। বিকজ অফ হিজ পাস্ট ডিডস, মানে বইয়ে বলতে চাচ্ছে যে সে নিজেকে এই বলে বকা দিবে যে সরি, তার মনে হবে, তার মনে হচ্ছে সে খুব জীবনে খুব ভুল করছে। সে যে ছোটবেলায় যদি একটু ভালো করে পড়াশোনা করত, তাহলে সে এখন প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হইতে পারত। আচ্ছা, তোমাদের 10 জনের যদি এখন এরকম ডিলিউশন হয় যে আমি ছোটবেলায় পড়াশোনা করলে প্রত্যেকটা প্রফে আমি ফার্স্ট হইতে পারতাম, তাই কি হয়? সবাইকে প্রত্যেক 10 জনই কি তোমরা ফার্স্ট হইতে না? আসলে এটা একটা তার ভ্রান্ত ধারণা। ছোটবেলায় যদি এই করতাম তাহলে এখন মনে হয় আমি এই পৃথিবীতে সবচেয়ে বড় লোক হইতে পারতাম। একদম ভুল কথা। হ্যাঁ, হয়তো অনেক কিছু হইতে পারতাম, কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় লোক হয়তো হইতে পারতাম না। কিন্তু এই লোকটা মনে করবে যে কেন যে আমি ওই কাজটা করতাম। তার পাস্ট ফেইলিওরের জন্য সে সবসময় নিজেকে নিজে বকা দিবে, পারলে আর কি বলবো, নিজেকে নিজে চড় মারবে। মনে করো সে যে কেন যে এই কাজ করতাম, তাহলে ছোটোবেলায় যদি একটু ভালো করে এই করতাম তাহলে আজকে আমি এই হইতে পারতাম। এটা একটাও কোনোটাই হয়তো ঠিক না। তাহলে আমরা ডিলিউশনে কিছু টাইপস পড়লাম। এরপর আসতেছে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন হলো ইট ইজ এ ফলস সেন্স পারসেপশন উইদাউট এনি এক্সটার্নাল অবজেক্ট অর স্টিমুলাস টু প্রডিউস ইট। ফলস সেন্স পারসেপশন, দিস ইজ এ ফলস সেন্স পারসেপশন উইদাউট এনি এক্সটার্নাল অবজেক্ট অর স্টিমুলাস টু প্রডিউস ইট। আচ্ছা, এখানে তো আমার বন্ধু ডাক্তার শরীফ হোসেন খান ছিল। আমিও ডাক্তার শরীফ হোসেন খান, তোমাকে আমি অনুরোধ করব, তুমি তোমার প্রচুর মেন্টাল হসপিটালে এই যে এইসব রিলেটেড গল্প আছে, তুমি 2-4টা যদি একটু এখানে লিখে দাও তাহলে ওরা একটু দেখতে পারতো। আমার তো কোনো গল্প নাই। হ্যাঁ, আমি পাগলের হাসপাতালে চাকরি করি নাই, এই জন্য আমি বেশি পাগল দেখি নাই আর কি। হ্যাঁ, যদিও যাই হোক, হ্যালুসিনেশনে জিনিসটা হচ্ছে যে কোনো ঘটনা ছিল না, কিন্তু সে বলতে যাচ্ছে সে এরকম একটা ঘটনা সে দেখছে, জানছে, বুঝছে। এই জন্য বলছে ফলস সেন্স পারসেপশন উইদাউট এনি এক্সটার্নাল অবজেক্ট আর স্টিমুলাস টু প্রডিউস। কিচ্ছু নাই, কিন্তু তারপরেও সে বলতে চাচ্ছে ভিজুয়াল টাইপ অফ হ্যালুসিনেশন। আমি দেখলাম একটা লায়ন। কেউ বিশ্বাস করবে? এই যে তুমি যে তোমার বাসায় বসে আসছো, তুমি যদি বলো এখানে লেখো যে আমার বাসায় একটা টাইগার দেখছি, কেউ বিশ্বাস করবে না। আমার বাসায় একটা লায়ন দেখছি, কেউ বিশ্বাস করবে না। দিস ইজ, ও তো দেখছে, ওর মনে হচ্ছে যে আমি নিজে দেখলাম একটা লায়ন, আমি নিজে দেখলাম একটা টাইগার। তার কি হয়েছে? তার ভিজুয়াল টাইপ অফ হ্যালুসিনেশন হয়েছে, ভিজুয়াল টাইপ অফ হ্যালুসিনেশন হয়েছে। আচ্ছা, অডিটরি, সে আওয়াজ শুনতে পারতেছে। সে বলতেছে যে আমি এই ঘরে অনেক কিচিরমিচির শব্দ, পাখির অথবা অমুকের শব্দ পাচ্ছে। আসলে এই ঘরে আরও 2-3 জন আছে, তারা বলছেন আমার যদি এই ঘরে কেউ নাই, এই ভূতের বাসায় আমি এখন একা আছি। হ্যাঁ, কেউ আর অন্য বলছে কই ভাই, আমি যেখানে কোনো আওয়াজ পাচ্ছি না। বলছে না, আমি নিজে আওয়াজ শুনলাম, এইখানে এই আওয়াজ পাওয়া যাচ্ছে। তাহলে তার বুঝবো তার অডিটরি টাইপ অফ হ্যালুসিনেশন হয়েছে। অলফ্যাক্টরি টাইপ অফ হ্যালুসিনেশন, সে গন্ধ পাচ্ছে। সে বলতে চাচ্ছে যে আমি স্মেল পাচ্ছি, আমি এই ধরনের বা সেই ধরনের গুড, এই ব্যাড স্মেল বা গুড যাই বলো স্মেল পাচ্ছি। তাহলে তোমার বলছে না, আমরা তো কোনো কিছু পাচ্ছি না। তাহলে তার অলফ্যাক্টরি টাইপ অফ হ্যালুসিনেশন হয়েছে। গাস্টেটরি টাইপ হতে পারে, সে জিহ্বায় বলবে, সে জিহ্বায় টেস্ট পাচ্ছে, সাওয়ার, বিটার, সুইট, যে কোনো টেস্ট। সে বলবে খুব মিষ্টি লাগতেছে, খুব তিতা লাগতেছে, খুব ঝাল লাগতেছে। আরে কোনো তিতাও নাই, কোনো মিষ্টিও নাই, কোনো ঝালও নাই,
টক ঝাল মিষ্টি কিছু নাই, কিন্তু সে পাইতেছে, তার মানে তার ওই ধরনের হ্যালুসিনেশন, গ্যাস্ট্রেটরি টাইপ অফ হ্যালুসিনেশন হচ্ছে। তাহলে হ্যালুসিনেশনে মেইনলি বেশি হয় মনে করো কানে গায়েবী আওয়াজ শোনা, যেটা অডিটরিটা খুব বেশি হয়, দেখাটাও মনে কিছু হয়, এই দেখলাম সেই দেখলাম, আসলে কিছুই দেখে নাই মনে করো। আচ্ছা, তা আমি ক্লাসে মাঝে মাঝে বলি ওই গ্যাস্ট্রেটরি টাইপেরটা বলি যে কেউ যদি যে খুব জিহ্বাতে মিষ্টির স্বাদ পাচ্ছি, তাহলে বুঝবা যে ব্যাটার তো আসলে ব্যাটার মানে পাগলের শিওর মাথা খারাপ হয়েছে। হ্যাঁ, এই পাগলের যদি মাথা খারাপ হয়ে থাকে তাহলে পাগলরা কি করতে হবে, ওরে দোকানে নিয়ে যাবা, নিয়ে যায় বলবা কি এমনি এমনি একটা জিনিস খাওয়াই, বলবা কি দেখ তোকে কত মিষ্টি খাওয়াইলাম। সে তো যাই খাই না কেন তার মিষ্টি লাগে, সে বলে খুব মিষ্টি ছিল। তারপর যখন সে ভালো হয়ে যাবে তখন তুমি বলবা যে তোরে তো অনেক মিষ্টি খাওয়াইছিলাম, এবার তুমি আমাকে খাওয়াও, এই কারণে বলবা। তাহলে তুমি চান্সে মিষ্টি খাইতে পারবা, কারণ ওর প্রবলেম হলো তুমি ওরে যাই খাও না কেন ও বলবে যে আমি খাচ্ছি, কি বলুন না, মিষ্টি খাইছি। তাহলে তার সুইট টেস্ট থাকতে পারে, বিটার টেস্ট থাকতে পারে, সব ধরনের টেস্ট আসতে পারে। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে কি নাই কেন? আচ্ছা, এটা বন্ধ হয়ে আছে কেন? আমার কি বলুন না, সম্ভবত আচ্ছা, আমার মনে হচ্ছে যে তোমরা যে লিখবা ওটা সামহাও আমার ডিস্টার্ব করতেছে মনে হয়। আচ্ছা, এরপর আসতেছে তাহলে তোমার ইলুশন। ইলুশনের ইট ইজ এ ফলস ইন্টারপ্রিটেশন। ইলুশনে যেটা হবে সেটা হবে ফলস ইন্টারপ্রিটেশন। কোনো সমস্যা হচ্ছে কি, মানে আটকে গেছে নেট, আমি বুঝতে পারতেছি না। আবার দিব ফিনিশ করে? শোনা যাচ্ছে? কমেন্টগুলো তো আসতেছে না, কোনো কিছু কি প্রেশার পরে বন্ধ হয়ে গেল কি না? স্যার ক্লিয়ার? ওকে ওকে ওকে, সরি। ঠিক আছে, একটা মিনিট পরে আমি আবার শুরু করে দিচ্ছি। বলেন স্যার, সরি আপনার একটু সমস্যা হয়েছিল মনে হয়। দীপঙ্কর, এটা কি আমাদের ডাক্তার দীপঙ্কর নাকি? আচ্ছা, তাহলে আমি আবার শুরু করে দিই, তাই না? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি হাত দিয়ে ধরা যাবে না, শোনা যাচ্ছে। তাহলে ইলুশনে ফলস ইন্টারপ্রিটেশন হচ্ছে তো, মানে এটা সব স্যাররা একই এক্সাম্পল দেয়, সব স্যাররা একটা সেম এক্সাম্পল দেয় ইলুশনে। ওরা আসলে বলতেছি ইলুশনে স্যারদের কথা হইতেছে ঘুরে ফিরে স্যাররা বলে দড়িকে সাপ মনে করা, সাপকে দড়ি মনে করা। আমি জানি তোমাদেরকে যারা পড়াইছে তোমাদের স্যাররা ঠিক এই এক্সাম্পলটাই দিচ্ছে, যে ইলুশন হলো ফলস ইন্টারপ্রিটেশন হুইচ হ্যাজ এ রিয়েল এক্সিস্টেন্স, যেটা নাকি আসলে একটা জিনিস আছে কিন্তু সেটার তার ইন্টারপ্রিটেশনটা ঠিক হচ্ছে না। যেমন মনে করো এই যে আমার হাতে রিমোট, হ্যাঁ, আমি রিমোটটাকে যে অন্য জিনিস বলি তাহলে ভুল হবে। রিমোট আছে কিন্তু আমি এটা রিমোট না বলে আমি এটা একটা যদি মোবাইল বলি, দ্যাট ইজ এ রং অ্যান্সার হয়ে গেল। হ্যালুসিনেশনে কিন্তু কোনো জিনিসটাই ছিল না। অডিটরি হ্যালুসিনেশনে কোনো ভয়েস ছিল না, এই ভিজুয়াল হ্যালুসিনেশনে ওই টাইগারটা ছিল না, তারপরে গ্যাস্ট্রেটরি টাইপ হ্যালুসিনেশনের মুখে কোনো সুইট ছিল না, তারপরে মনে করো আরেকটা যেটা কি যিনি বলছিলাম যে জিনিসটা নাই কিন্তু সে ফিল করতেছে, ওটা হচ্ছে হ্যালুসিনেশনে। আর ইলুশনে
অ্যাকচুয়ালি কিছু একটা আছে, বাট জিনিসটার ইন্টারপ্রিটেশন ইজ রং। অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস আছে, বাট ইন্টারপ্রিটেশনটা ঠিক মতো হয় নাই। ইজ ফলস ইন্টারপ্রিটেশন বাই দ্য সেন্স অফ এন এক্সটার্নাল অবজেক্টিভ স্টিমুলাস হুইচ হ্যাজ এ রিয়াল এক্সিস্টেন্স। আচ্ছা, সব স্যাররা বলে যে দড়িকে সাপ মনে করা অথবা সাপকে দড়ি মনে করা। এই এক্সাম্পলটা আমিও দিই, কারণ এই এক্সাম্পলের মধ্যে খুব মজা আছে। আমি বলি যে দড়িকে যদি সাপ মনে করো, তুমি দড়িকে যদি সাপ মনে করো, তাহলে সেটা ভুল হলেও ভয়ের কিছু নাই, কারণ তুমি সাপ মনে করে দড়ি থেকে সরে আসছো। বাট প্রবলেমটা হলো সাপকে যদি তুমি দড়ি মনে করো, দেন ইট ইজ এ প্রবলেম। সাপকে যদি তুমি দড়ি মনে করো, দেন ইটস এ বিগ প্রবলেম। তুমি সাপকে দড়ি মনে করছো, এখন হোস্টেলে থাকো, হোস্টেলে মশা কামড়াচ্ছে, মশাই লাগানো দরকার। আজকে ঠিক করছে আজকে আমি দড়ি কিনতে যাব, হঠাৎ করে রাস্তা দেখলা 4টা দড়ি। আরে কেনার দরকারটা কি? সে কত দূরে দড়ি কিনতে যাব, এই 4টা দড়ি তুমি ধরে আনলা, ধরে এলে মশারির 4 দিক দিয়ে তুমি 4টা দড়িতে বাঁধলা। তোমার রুমমেট ঘুমাইছিল, ও সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে কি 4টা সাপ এরকম করে দড়ির চারদিকে লাগানো আছে। কারণ তুমি তো আসলে দড়ি দেখো নাই, তুমি তো রাস্তা থেকে সাপ ধরে আনছিলা, তোমার হয়েছে ইলুশন, তুমি সাপকে দড়ি মনে করতেছ। রিয়েলি ইটস এ প্রবলেম। দড়িকে সাপ মনে করা অতটা প্রবলেম না, বাট সাপকে দড়ি মনে করা ইজ রিয়েলি এ প্রবলেম। তাহলে ইলুশন যদি হয় তাহলে খুব বিপদ, গেল ইলুশনও চলে গেল। এরপর আসতেছে হলো তোমার ইম্পালস কাকে বলে। এটা বেশি ইন্টারেস্টিং। আচ্ছা, ইম্পালস হলো ইম্পালস এরকম, এখন মনে পড়তেছে, ইয়েস মনে পড়ছে। দিস ইজ এ ইররেজিস্টেবল ফোর্স, মানে এটা একটা শক্তি যাকে থামানো যায় না, রেজিস্ট করা যায় না। দিস ইজ এ ইররেজিস্টেবল ফোর্স compelling a person to the conscious performance of some action without motive or forethought. This is an irresistible force compelling a person to the conscious performance of some action without motive or forethought. এবার আমি জিনিসটা বুঝিয়ে বলি। দিস ইজ ইররেজিস্টেবল ফোর্স। রেজিস্ট হলো রেজিস্ট করা, ইররেজিস্টেবল যেটাকে থামানো যায় না। ইররেজিস্টেবল ফোর্স শক্তি। কম্পেলিং এ পার্সন, কম্পেল মানে হলো বাধ্য করা। কম্পেলিং এ পার্সন, একটা লোককে বাধ্য করতেছে। দিস ইজ এ ইররেজিস্টেবল ফোর্স কম্পেলিং এ পার্সন টু দ্য কনসাস পারফরমেন্স। সাবকনসাস আনকনসাস না, কনসাস, তুমি একদম একদম সঠিক আছো। কনসাস পারফরমেন্স অফ সাম অ্যাকশন উইদাউট মোটিভ অর ফোরথট। উইদাউট মোটিভ মানে কোনো উদ্দেশ্য ছিল না, বা ফোরথট তুমি কোনো চিন্তা ভাবনা করে আসো নাই। তুমি হঠাৎ করে এমন একটা কাজ করলা, তুমি হঠাৎ করে এমন একটা কাজ করবা, তোমার শরীরের ভিতর থেকে এমন একটা ফোর্স কাজ করবে, ওই কাজটা তোমাকে দিয়ে জোর করে করাবে, যে কাজটা করা তোমার কোনো দরকার ছিল না, কাজটা করার জন্য কোনো প্রিপারেশন ছিল না, কাজটা করার জন্য তোমার কোনো ইন্টারেস্ট ছিল না, কাজটা করার জন্য তোমার কোনো মোটিভ ছিল না, কাজটা করার জন্য তুমি বাসা থেকে চিন্তা করে আসো নাই। তুমি হঠাৎ করে এমন একটা কাজ করে বসবা, এবং এই কাজটা তুমি খুব কনসিয়াসলি করছো, মানে তুমি একদম একদম একটা, তুমি এখন যেমন একটা নর্মাল, ঠিক সেরকমই একটা মানুষ, নর্মাল মানুষ, অথচ তুমি এমন একটা কাজ করলা যে কাজটা ভালো কাজ হয় নাই, কিন্তু কাজটা যে তুমি করার উদ্দেশ্য ছিল না, কিন্তু কাজটা যে করা উচিত না, করবা না, এটা কে তোমাকে থামাবে? কেউ তোমাকে থামাতে পারবে না। কেন? তোমার বডির ভিতর থেকে, তোমার মনের ভিতর থেকে একটা ফোর্স কাজ করবে, না এটা করি ফেলি, এটা করি, কিন্তু কাজটা আসলে ভালো না। এখন তোমাকে আমি বলি, তাহলে এটাকে বুঝতে পারছো? ইররেজিস্টিবল ফোর্স কম্পেলিং এ পার্সন টু দ্য কনসিয়াস পারফরমেন্স অফ সাম অ্যাকশন উইদাউট মোটিভ অর ফোরথট। সে এমন একটা শক্তি তাকে এই কাজগুলো করাবে যেটা সে থামাতেই পারবে না, এবং তার জন্য তার এই কাজটা করার জন্য তার কোনো উদ্দেশ্য ছিল না, বাট সে নিজেকে আটকাতে পারবে না। এখন আসতেছে এর টাইপসগুলো কী কী। ফার্স্টে আসবে হলো ক্লেপ্টোমেনিয়া, KLEPTOMANIA, ক্লেপ্টোমেনিয়া।
ক্লেপ্টোমেনিয়াতে বলা আছে স্টিল আর্টিকেলস অফ ভেরি লিটল ভ্যালু, কম দামি জিনিস চুরি করা। আচ্ছা, এটা আমি একটু বলি তোমাকে। স্টিল আর্টিকেলস অফ লিটল ভ্যালু, এটা আমার মধ্যে খুব আছে। আমি মনে করি একটা রুমে, হঠাৎ করে একটা রুমে গেলাম, রুমে বাবার ক্লাসরুমে দেখা গেল তুমি তোমার 7 টাকা দাম 6 টাকা দামের বল পেনটা রেখে গেছো। আমার কিন্তু পকেটে অনেক দামি দামি পেন আছে, কিন্তু তোমার ওই 5 টাকা দামের পেনটা আমার উঠাই নিতে ইচ্ছে হচ্ছে, এটা নিয়ে নিই। অথচ আমার কিন্তু পেনের কোনো দরকার নাই, আমি এখন কোনো পড়াশোনা করবো না, আমি এখন টেলিভিশন দেখতেছি, আমার অনেক কাগজ কলম অনেক আছে, কিন্তু আমি তোমার এই পচা কলমটা যেটা তুমিই ফেলে দিয়ে গেছো বাড়লে, ওইটা আমি কুড়ানোর চেষ্টা করব। দিস ইজ ক্লেপ্টোমেনিয়া। স্টিল আর্টিকেলস অফ ভেরি লিটল ভ্যালু, খুব কম দামি জিনিস কিন্তু চুরি না করে পারবা না। বড় বড় শাহজাদিরা, সৌদি আরবের শাহজাদিরা আমেরিকার বড় বড় দোকানে যেয়ে এই চুরি করে ফেলছে। কেন? নিজেকে আটকাইতে পারে নেই, মনে হচ্ছে কেউ দেখবে না, নিয়ে নেই, চুরি করে ফেলি। বুঝতে পারছো? আচ্ছা, স্টিল আর্টিকেলস অফ ভেরি লিটল ভ্যালু গেল। ক্লেপ্টোমেনিয়া। পাইরোমেনিয়া, PYROMANIA, পাইরোমেনিয়া। পাইরোমেনিয়াতে বলা আছে সেট ফায়ার, SET, সেট ফায়ার টু এনিথিং, আগুন লাগাই দেওয়া। আচ্ছা, সেটা হলো তুমি এই, আমি তো একটা গ্রামের বাড়িতে, গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, আমাদের গ্রামের আশেপাশে মনে করো কারো কুড়ে ঘর আছে, ওখানে খড় পড়ে আছে, অথবা কুড়ে ঘরটাই তো খড়, হ্যাঁ, তোমার কোনো কাজ নাই, তুমি সিগারেট খাইতে খাইতে যাচ্ছ, আর ঠিক ওই বাড়িটার কাছে যায় সিগারেটটা এইভাবে ফেলে দিলা, সিগারেটটা ওই খড়ের মধ্যে পড়লে আগুন লেগে গেল, বেচারা তো অনেক ক্ষতি হয়ে গেল, তোমার তো কোনো কিছু হইলো না, তুমি আরো মজা পাইতেছ। এটা হলো পাইরোমেনিয়া, সেট ফায়ার টু এনিথিংস। তাহলে অযথা তুমি একখানে আগুন লাগাই দিলা, কোনো দরকার ছিল না আগুন লাগানোতে, তাদের যে কষ্ট হইলো এটা তো তোমার কাছে কোনো ব্যাপার না, তুমি ভাবলে ওর বাড়িটা কষ্ট হয়েছে তো কী হচ্ছে, অথচ তুমি কিন্তু ওই বাড়িতে আগুন লাগাতে যাও নাই। এক হয়তো তুমি বাংলা সিনেমার ATM শামসুজ্জামানের মতো প্ল্যান করে আসছো যে এই চল আজকে ওর বাড়িতে আগুন লাগাবো, এরকম কিছু না, তোমার কোনো প্ল্যানই ছিল না, অথচ তুমি ঠিকই আগুনটা লাগাই দিলা, সেট ফায়ার টু এনিথিং। আচ্ছা, গেল। এরপরে আসতেছে হলো ক্লেপ্টোমেনিয়া, মিউটিলোমেনিয়া। MUTILO, মিউটিলোমেনিয়া হলো তোমরা এই ওয়ার্ডটা পাইছো না, মিউটিলেটেড বডি, ক্ষত বিক্ষত বডি। আচ্ছা, মিউটিলোমেনিয়াটা তাহলে হলো ক্ষত বিক্ষত করা, ক্ষত বিক্ষত বডি থেকে আসতেছে ক্ষত বিক্ষত করা, মিউটিলেটেড করা। আচ্ছা, সেটা হলো মিউটিলেটেড করাটা হলো তুমি রাস্তাতে হেঁটে যাচ্ছ, একটা নেড়ি কুত্তা অথবা একটা ইঁদুর বা একটা বিল্লাই বাড়ি ঘুমাইতেছে, রাস্তার পাশেই তো ঘুমাচ্ছে, ব্যাঙ রাস্তার পাশে ঘুমাচ্ছে, তোমার তো কোনো দরকার নেই, তোমাকে তো ডিস্টার্ব করে নাই, তোমাকে তো বলে নাই, তুমি রাস্তাতে যে হেঁটে যাচ্ছ ওকে রাস্তার মাঝখানে দাঁড়াইছে না, কুত্তাটা রাস্তার সাইডে দাঁড়াইছিল বসেছিল, বিড়ালটাও রাস্তার ঘরের কিনারেই বসে আছে, তোমাকে কেউ ডিস্টার্ব করতেছে না। কিন্তু তুমি কি করবা? তুমি ওই বিড়ালটাকে বা ইঁদুরটাকে বা কুকুরটাকে দেখার সাথে সাথেই তোমার মনে হবে কি জানো, মনে হবে একটা ইট দিয়ে একটু মেরে দেখি তো বেটা লাগে নাকি, এইম প্র্যাকটিস করা, অ্যাজ ইফ তুমি 7 চারা খেলো না, 7 চারাতে এইভাবে যে মারো, সেরকম এইম প্র্যাকটিস করতেছো তুমি। আরে এইম প্র্যাকটিস করার জন্য তো মাঠে 7টা চারা লাগে, টেনিস বল দিয়ে মারলেই হয়। এই কুকুরটাকে তো মারার কোনো দরকার নেই, বিড়ালটাকে তো মারার কোনো দরকার নেই, ইঁদুরটাকে মারার দরকার নেই, এই কী বলেন না, এই ফ্রগ, এই ব্যাঙটাকে তো মারার কোনো দরকার নেই, কিন্তু তুমি ওকে দেখলেই তোমার মনে হবে যে একটু মারি। ওই বিড়ালটাকে দেখলেও মারতে ইচ্ছে হবে, কুত্তাটাকে দেখলেও তো মারতে ইচ্ছে হবে। দিস ইজ মানে আসলে মেরে ক্ষত বিক্ষত করা, দিস ইজ মিউটিলোমেনিয়া। ওকে মিউটিলেটেড করলে তোমার কোনো লাভ নাই, তোমার কোনো প্ল্যান নাই, তোমার কিচ্ছু না, অথচ তুমি তাকে মিউটিলেটেড করতে যাচ্ছ। গেল। এরপর আসতেছে হলো মিউটিলোমেনিয়া, তারপর আসতেছে হলো ডিপসোমেনিয়া, DIPSOMANIA, ডিপসোমেনিয়া। ডিপসোমেনিয়াটা হইতেছে ড্রিঙ্ক অ্যালকোহল অ্যাট লিটল ইন্টারভ্যাল, ড্রিঙ্ক অ্যালকোহল অ্যাট লিটল ইন্টারভ্যাল। এটা আবার কী ধরনের কথা হলো? সেটা হলো তোমরা জানো যে একটা লোক অনেকে খায়, কি বলে না,
বসে বসে টায়ার্ড লাগতেছে, একটা হাঁটি হেঁটে হেঁটে আমার অস্টিওআর্থ্রাইটিস তো পায়ে ব্যথা লাগতেছে। আচ্ছা, তোমরা জানো যে সবাই সবাই না, অনেকে কি করে, অনেকে হলো ড্রিঙ্ক করে। এখন তুমি তোমার প্ল্যান হলো যে আমি সারাদিন কাজ করব, রাত্রেবেলা আমি বাসায় বসে ড্রিঙ্ক করব, মনে করো এই রাত 9টার সময় 10টার সময়, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু কিন্তু এই যে লোকটা, এই যার হলো ডিপসোমেনিয়া হয়েছে, সে করে কি জানো, সে হলো পিরিয়ডিক ইন্টারভ্যালে ড্রিঙ্ক করে, পিরিয়ডিক ইন্টারভ্যালে ড্রিঙ্ক করে। ডাবল ভয়েস শুনতে পাচ্ছ? স্যার আমি আসলে বসে থেকে টায়ার্ড হয়েছে থেকে দাঁড়িয়েছিলাম। আচ্ছা, আমি আবার হাতে রাখি, আবার রেখে দিই। উফ, পা গেছে আমার, আমার অস্টিওআর্থ্রাইটিস তো, পায়ের সমস্যা, কষ্ট। আচ্ছা, সেটা হলো সে পিরিয়ডিক ইন্টারভ্যালে ড্রিঙ্ক করে। এটা কেমন, মনে করো সে রুমে আসলো, যেই অ্যালকোহলের বোতলটা দেখলো, আচ্ছা ঠিক আছে, এক চুমুক খাই, এক চুমুক খাইলো, আবার চলে গেল। আবার 2 ঘন্টা পর আসলো, আবার দেখলো যে আরে অ্যালকোহলের বোতলটা, আবার এক চুমুক খাইলো। এটা তো কেটে ড্রিঙ্ক করা বলে না। তার মানে এইটাই তার প্রবলেম, যে এই ড্রিঙ্ক করতেছে অ্যাট পিরিয়ডিক ইন্টারভ্যালে। যারা ড্রিঙ্ক করে তারা তো একটা নির্দিষ্ট টাইমে সে ড্রিঙ্ক করে, কিন্তু ও কী করলো, ওর যখনই ওইটা দেখলো তখনই ওর একটু করে খাইতে ইচ্ছা হয়, যখনই একটু দেখলো তখনই ওর একটু করে খাইতে ইচ্ছা হয়। এটা হলো ডিপসোমেনিয়া। আমি এইটা নিয়ে একটু কথা বলি, মজা গল্প বলি, সেটা বলতেছি। আমি ক্লাসে বলছি যে হাঁটবো। আচ্ছা, হাঁটলে তোমাদের যে সমস্যা হচ্ছে বলতেছো, একটা হাঁটলে আমার একটু, আমার খুব কষ্ট হচ্ছে আসলে পায়ের, আমার স্টুডেন্টরা জানে যে আমার অনেক পায়ের সমস্যা আছে। আচ্ছা, সেটা হইল এই অন্যখানে যে বসি, শোয়াই বসি, সেটা হলো যে আমি যদি বই লিখি, আমি লিখবো কি ডিস্কোমেনিয়া, একটা বই লিখবো ডিস্কোমেনিয়া। ডিস্কোমেনিয়াতে আমি বলবো যে এটাও এক ধরনের ইম্পালস। কি ধরনের ইম্পালস? সেটা হলো যে কিছু কিছু, আমি ক্লাসে এইভাবে বলি, যখন তুমি ইয়াতে যাবা, কি বলুন নাম, স্টাডি ট্যুরে যাও, যখন তোমরা স্টাডি ট্যুরে যাও, তখন আরে আমি রোজা কোক দেখলে, হ্যাঁ আচ্ছা, কোক দেখলে হয়, তাহলে সেটা কোকোমেনিয়া হইতে পারে, মনে করো। হ্যাঁ, আচ্ছা, যখন তোমরা স্টাডি ট্যুরে যাও, আমি বলি কিছু কিছু ছেলে মেয়ে আছে, তারা করে কি জানো, তারা ওই যেই বাজনা বাজে মানে মিউজিক দেওয়া হয়, ও আর থাকতে চায় না, ও করে কি নাচ গান হইচই শুরু করে দেয়। তা আমি এটা নাম দিয়েছিল ডিস্কোমেনিয়া। মানে এই দেয়ার আর সাম স্টুডেন্টস যারা নাকি গানের একটু তাল, গানের একটু শব্দ পাইলে, মানে বাজনা সব পাইলেই নাচা শুরু করে দেয় এবং গান গাওয়া শুরু করে দেয়, হইচই শুরু করে দেয়। তো ওইটাকে আমি নাম দিয়েছিল ডিস্কোমেনিয়া। আর অ্যালকোহলেরটা নাম ছিল হলো ডিপসোমেনিয়া। এই হলো তোমার ইম্পালস শেষ। এখন আসতেছে হলো ইম্পালসের পরে আমরা বলবো হলো সিভিল রেস্ট্রেইন্ট অফ অ্যান ইনসেন পারসন। সিভিল রেস্ট্রেইন্ট অফ অ্যান ইনসেন পারসন, সেটা হলো যে একটা ইনসেন পারসন কি কি কাজ করতে পারবে না, তার কি কি সিভিল রাইট নাই। সিভিল রেস্ট্রেইন্ট অফ অ্যান ইনসেন পারসন, এখানে ফার্স্টে বলা আছে হলো এরকম যে এই ইনসেন পারসনটা ম্যানেজমেন্ট অফ প্রপার্টি, সে প্রপার্টি ম্যানেজমেন্ট করতে পারবে না। ম্যানেজমেন্ট অফ প্রপার্টি, সে প্রপার্টি ম্যানেজমেন্ট করতে পারবে না। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সম্বন্ধে আমি একটু তোমাদের ভালো করে বলতে হবে। তুমি বাংলাদেশে তুমি একজন খুব বড় লোক একটা মানুষ, তুমি অনেক বড় লোক একটা মানুষ, তোমার কোটি 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 টাকা আছে, কিন্তু তোমার মনে করো তেমন কোনো লোক নাই। হ্যাঁ, এখন তোমার যদি তুমি সামহাও তুমি যদি হয়ে যাও, কি বলে এটাকে, সামহাও তুমি যদি এই তোমার যদি ইম্পালস হয়, মানে মানসিক এইভাবে তুমি যদি মেন্টালি পেশেন্ট হয়ে যাও, তাহলে তুমি তো এই প্রপার্টিটা ম্যানেজ করতে পারবা না। তুমি এই প্রপার্টিটা ম্যানেজ করতে পারবা না কথাটা অর্থ হচ্ছে যে এই প্রপার্টিটা ম্যানেজ করতে পারবা না কথাটা অর্থ হচ্ছে যে তোমাকে তুমি করে বলছো, কিছু মনে করো না, মানে আমি বা তুমি পাগল। যেহেতু তুমি পাগল, সেহেতু তোমার জানাই নাই যে কিভাবে প্রপার্টি ম্যানেজ করতে হয়। যেহেতু তুমি পাগল, তুমি জানোই না যে কিভাবে প্রপার্টি ম্যানেজ করতে হবে। স্বাভাবিক, পাগল আবার কেমন করে ম্যানেজ করবে। এখন কি হবে সেটা হলো প্রত্যেকটা লোক তখন তোমাকে ঠকানোর চেষ্টা করবে।
তোমার প্রপার্টিটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই জন্য বলতে চাচ্ছে যে সে প্রপার্টি ম্যানেজ করতে পারবে না, সে প্রপার্টি ম্যানেজ করতে পারবে না, মনে করো। হ্যাঁ, তাহলে একটা পাগল প্রপার্টি ম্যানেজ করতে পারবে না, এটা হলো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে আমি বললাম। 2 নম্বর হলো বিজনেস কন্ট্রাক্ট, সে কোনো বিজনেস কন্ট্রাক্ট করতে পারবে না। আচ্ছা, এটা সম্বন্ধে অনেকগুলো কথা বলি। সেটা হলো, মনে করো তুমি একজনের সাথে বিজনেস করো, তুমি তুমি যার সাথে বিজনেস করো সে একটা নর্মাল পার্সন ছিল, মনে করো। হ্যাঁ, এখন হঠাৎ করে সে মেন্টালি আনসাউন্ড হয়ে গেল, মানে সে পাগল হয়ে গেল। এখন এই যে সে পাগল হয়ে গেল, এখন কিন্তু তার আর বিজনেস করার কোনো রাইট নাই। কারণ যেহেতু সে পাগল, সে তো কিছু বুঝবে না, সে তো ব্যবসা কি তাই বুঝবে না। তোমারও রাইট নাই তার সাথে বিজনেস করার। কারণটা হলো, তুমি যদি তার সাথে বিজনেস করো তাহলে তুমি তাকে ঠকানোর চান্স আছে। কারণ তুমি তো জানো ও একটা পাগল হয়ে গেছে। পাগলের কি সুবিধা, পাগলের অসুবিধা হলো সে কিছু বোঝে না, আর তোমার সুবিধা হলো পাগলকে ঠকানো। ডোনাল্ড ট্রাম্প ইনসেন না, ও আমার জীবনটা শেষ করে দিচ্ছে। কারণ আমাদের ইমিগ্রেশন বন্ধ করে দিচ্ছে, আমরা বিদেশে যাইতে পারতেছি না। হ্যাঁ, ও আমাদের লাইফ হেল্প করে দিচ্ছে। ও হলো পাগল। খালি দোয়া করো তোমরা, ও 3 নভেম্বরে জানি হারে, ডেমোক্রেটিকরা জানি জিতে, আর আমরা জানি একটু বিদেশে যাইতে পারি। এটা মনে রাখবা একটু। সেটা হলো না, জিনিসগুলো একটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যেটা বলতেছিলাম, বিজনেস কন্ট্রাক্টের 3টা কথা বলবো, খুবই ইম্পর্টেন্ট। একটা হলো, তুমি একজনের সাথে বিজনেস করতা, সেই লোকটা এখন পাগল হয়ে গেছে, তুমি তার সাথে বিজনেস কন্টিনিউ করবা না। তুমি যদি তার সাথে বিজনেস কন্টিনিউ করো তাহলে কি হবে আমি তোমাকে বলতেছি। তাহলে আমরা ধরে নিব তুমি তাকে ঠকানোর জন্য বিজনেস করতেছো, কারণ ও তো পাগল, ওকে তুমি ঠকাইতেছো। সো করবা। নাম্বার 1, তুমি একজনের সাথে বিজনেস করতেছো, এখন তুমি জানতা না যে সে আগে থেকেই পাগল ছিল, তুমি এখন জানতে পারলা। তুমি কিছুদিন বিজনেস করার পরে একজন তোমাকে বললো যে আপনি যে ওনার সাথে বিজনেস করতেছেন উনি তো একটা পাগল। তুমি আজকে জানছো না, আজকেই বিজনেস বন্ধ করে দিবা, তুমি তার সাথে কন্ট্রাক্ট বন্ধ করে দাও। কারণ হি ইজ অ্যান ইনসেন্ট পারসন, তার সাথে কোনো রকম করা যাবে না। অ্যাজ হি ইজ অ্যান ইনসেন্ট পারসন, তার সাথে কোনো রকম বিজনেস করা যাবে না, এটা একটা মনে রাখবা। তাহলে একটা জিনিস হলো যে আমরা কার সাথে বিজনেস করব না, যে নাকি পাগল আগে থেকে ছিল, আমি জানতাম না কিন্তু এখন জানছি। আর্ট হলো পাগল, এবং আমি এখন পাগল হয়ে গেছে, আমি জানতে পারলাম আর বিজনেস করব না। আর্ট হলো এই দুইটা আর কি, মানে তুমি যে আগে থেকে পাগল ছিল তুমি জানতে না, আর যে এখন পাগল হয়ে গেছে, অথবা সোজা কথা পাগল রিলেটেড লোকের সাথে তুমি বিজনেস কন্ট্রাক্টে গেলে সব দোষ তোমার উপর এসে পড়বে যে তুমি তাকে ঠকাইছো। তাহলে প্রপার্টি ম্যানেজ সে করতে পারবে না, সে বিজনেস কন্ট্রাক্ট করতে পারবে না, সে ইনসেন্ট পার্সনটা উইটনেস হতে পারবে না। তুমি জানো উইটনেস কাকে বলে? উইটনেস ইজ এ পার্সন নাও ন্যারেটস এভিডেন্স ইনটু দ্য কোর্ট অফ ল। উইটনেস হলো একটা মানুষ যে নাকি কোর্টে সাক্ষী দেয়, মানে সাক্ষী হলো যে সাক্ষ্য দেয়। তুমি না, একজন ইনসেন্ট পার্সন কখনোই একজন সাক্ষী হইতে পারবে না। কেন সাক্ষী হইতে পারবে না? কারণ ও তো পাগল, উল্টাপাল্টা কি বলবে না বলবে। একজন অন্যায় কাজ করছে, সে আরেকজনের নামে বলবে যে ওই এই কাজটা করছে। এই জন্য পাগলকে কোর্ট উইটনেস হিসেবে অ্যালাউ করে না। এভিডেন্স মানে সাক্ষ্য না, তোমরা শিখছিলা অল লিগাল মিনস হুইচ হেল্প টু প্রুভ অর ডিসপ্রুভ এনি ম্যাটার ইন কোশ্চেন। এভিডেন্স, এই সাক্ষ্য দিতে পারবে না, তার সাক্ষ্যর কোনো ভ্যালু নাই। সাক্ষীও হইতে পারবে না, সাক্ষ্য দিতে পারবে না, সাক্ষ্যর কোনো ভ্যালু নাই এই ইয়ার। আচ্ছা, আর কি পারবে না? মোস্ট ইম্পর্টেন্ট, বিয়ে করতে পারবে না। হি ক্যানট ম্যারি, অ্যান ইনসেন্ট পার্সন ক্যানট ম্যারি। আমি অনেক আগে আর একটা পড়ানোর সময় বলছিলাম কোন ইনসেন্ট পার্সন বিয়ে করতে পারবে? অনলি বিয়ের পাগল যে, সেই শুধু বিয়ে করতে পারবে। আর কোনো পাগল বিয়ে, ম্যারেজ পড়ানোর সময় বলছিলাম কোনো পাগল বিয়ে করতে পারবে না এক্সেপ্ট বিয়ের পাগল। যে বিয়ের পাগল সেই শুধু বিয়ে করতে পারে, আর কোনো পাগল বিয়ে করতে পারবে না, বিকজ
পাগলের বিয়ে করার কোনো রাইট নাই। গেল। আচ্ছা, তারপরে আর একটা জিনিস ইম্পর্টেন্ট, টেস্টামেন্টারি ক্যাপাসিটি। এই জিনিসটাও সে পারবে না। টেস্টামেন্টারি ক্যাপাসিটি কি একটু তোমাকে বুঝাই বলি, সেটাও তোমরা জানো। যারা অনেক বড় লোক, যাদের অনেক প্রপার্টি আছে, তারা কি করে, তারা প্রপার্টিটা দিয়ে যায়। আমার ছেলে এইটা এত ভাগ পাবে, আমার মেয়ে এত ভাগ পাবে, মসজিদে এত ভাগ দিব, মাদ্রাসা এত ভাগ দিব, আমি দান করব এদেরকে, এগুলো ভাগ করে যায়। কিন্তু কিন্তু যে ইনসেন্ট পার্সন, সে তার প্রপার্টিটা ভাগ করতে পারবে না। সে তার এইটা নাই, এই রাইট নাই। এই ক্যাপাসিটিটাকে বলা হয় টেস্টামেন্টারি ক্যাপাসিটি। TESTA, টেস্টামেন্টারি ক্যাপাসিটি হলো, দিস ইজ দ্য ক্যাপাসিটি টু মেক এ ভ্যালিড উইল। WIL, এই যে তুমি যে করবা, সেই উইল করার যে রাইট, সেটাকে বলা হয় টেস্টামেন্টারি ক্যাপাসিটি। এইটা থাকে না কার, একজন ইনসেন্ট পার্সনের এটা থাকে না। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন অনেক সময় একটা স্যার জিজ্ঞাসা করলে, সেটার নাম হলো হলোগ্রাফ উইল। HOLOGRAPH, হলোগ্রাফ উইল। হলোগ্রাফ উইলটা হচ্ছে হোয়েন দ্য টেস্টেটার, মানে যে তুমি যে লোকটা এই সম্পত্তি ভাগ করবে, হোয়েন দ্য টেস্টেটার রাইটস ইন হিজ ওন হ্যান্ড, নিজের হাতে লিখে সম্পত্তি ভাগ করে, এটাকে বলা হয় হলো হলোগ্রাফ উইল। এটা একটু বলে দেয় জিনিসটা কি। সেটা হলো, মনে করো তুমি করবা, এই যে সম্পত্তি যে ভাগ করতেছ, সে সম্পত্তি ভাগটা তুমি তোমার লয়ারকে দিয়ে করাবা। কিন্তু তোমার মনে হচ্ছে কি, আচ্ছা লয়ার যদি সবাইকে বলে দেয়, এমন তো হতে পারে লয়ার যদি আগে থেকে বলে দেয়। কারণ অনেক সময় হয় কি, আমি আমার একটা ছেলেকে আমি কিছু দিয়ে যাব না, আমার 5 ছেলে, আমার একটা ছেলে খুব শয়তান বদমাইশ, ওই ছেলেটা আমি কিচ্ছু দিব না, বাবা ঠিক করছে বেটার হারামজাদারে আমি কিচ্ছু দিয়ে যাব না। কিন্তু এই যে কিছু দিয়ে যাবে না, এইটা যদি ওই বেটা আবার শোনে, যে বাপের মাথায় দিবে আবার বাড়ি, কি আমি তোমার ছেলে সবাইকে দিবা, আমাকে দিবা না। তার বাবা ঠিক করছে কি জানো, যে আমি এক কাজ করব, আমি সম্পত্তিটা এই ভাগ করে গোপনে আলমারির মধ্যে রেখে দিব। তারপর মরে গেলে ও তো জন শুনবে যে ওকে কিছু দেয়নি, তা আমি তো মরা মানুষ, আমাকে তো মারতে পারবে না, মরা মানুষকে তো ঘুষি মারে কোনো লাভ নাই। সো আমি এখন বলবো, কারণ তার একটু ভয় হইতেছে, তার লয়ার যদি বলে দেয় যে এই ভাই আপনাকে কিন্তু কিছু দিয়ে যাচ্ছে না আপনার বাবা, সেই জন্য দেখা যায় কি অনেক সময় মানুষ নিজের হাতে উইল করে যায়, এটাকে বলা হয় হলোগ্রাফ উইল। আচ্ছা ঠিক আছে, এইটুকু যে শেষ করে দেই। আই এম টায়ার্ড, রোজা, গরম, গ্রামে খুবই গরম। তোমাকে বলি, আমি এরপরে পড়াবো ক্রিমিনাল রেসপন্সিবিলিটি, ম্যাকনটেন্স রুল আছে ওখানে, আর ট্রু আর ফলস ইনসেন্টিভ পার্থক্য, আর 2-1টা জিনিস পরে দেখে অন্য চ্যাপ্টারে চলে যাওয়ার চেষ্টা করব। অলরেডি আমরা যেহেতু 3 জন পড়াচ্ছি, খুব তাড়াতাড়ি আগাচ্ছে। আমি ভাবছিলাম যে অ্যাসপেক্সে পড়াবো, কিন্তু অ্যাসপেক্সে পড়াচ্ছি আমি দেখি কি পড়ানো যায়, আমি তোমাদের পরে জানাবো। কালকে কে পড়াবে আমি এখন শিওর না, মনে হয় রেজাল্ট ভাই পড়াবে। এটা আমি আলাপ করে তোমাদের জানাবো। আজকে শেষ করে দেই, কারণ নামাজও পড়া হয়নি, 2:45 বাজে এখন। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমরা আজকে এই অসময়ে ক্লাস করছো, আমি খুশি হয়েছি। কারণ আমি ভাবছিলাম যে আমি কলেজে থাকবো, তো ওইখানে ক্লাসটা নিব। বাসায় যদি নিতে হয় তাহলে আমি 3টাই নিতে পারতাম। তে আমি মেডিকেল কলেজের মানে খাজাতে ওখানে ছিলাম, তো এই জন্য আমি দুপুর 12:15 টাইম দিয়েছিলাম। তো ওখানে তো নেট নাই দেখে চলে আসলাম। কি ক্লাস নিয়ে কোনো অসুবিধা আছে, বুঝতে কোনো অসুবিধা আছে? সাইকেলটি কিন্তু খুব কঠিন চ্যাপ্টার, টার্মগুলো কঠিন, আমার কাছে মনে হয় অনেক অনেক কঠিন। নাসপিয়া, আমার খাজার স্টুডেন্ট, তোমাদের দেশে এলাকায় আসছি ভাই, তোমাদের মেডিকেলে। থ্যাংক ইউ যে তোমরা মোটামুটি কয়েকজন ছিলা। পার্টিসিপেন্ট খুবই কমে গেছে, আগে 500 ছিল, তারপর 400 ছিল, তারপর 300, এখন হয়ে গেছে 200, এরপরে 100 হয়ে যাবে, আস্তে আস্তে কমে যাবে। তো বুঝতেছি তোমাদের মোটামুটি প্রিপারেশন ভালো এখন। আচ্ছা, মেডিকেল কলেজে এসে দেখলাম কই মেডিকেল কলেজ খোলার তো কোনো এখনও ভাব দেখতেছি না কিচ্ছু। আমি তো যা দেখতেছি যে আমরা তো কলেজে যা চুপচাপ বসে থাকি আমরা, এইটি আমাদের কাজ। তোমাদের ক্লাস যে কবে ওপেন হবে আমি আমরা কিছু বলতে পারি। তোমাদের কি কোনো আইডিয়া আছে? কি মনে হয় 15 দিন যে এই 15 দিনের পর কি দেশের অবস্থা ভালো হবে না খারাপ হবে আরও? বলো, কি মনে হয়? করোনার অবস্থা কি আরও ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? আমাদের খাজাতেই তো 4-5 জন ডাক্তারের হয়ে গেছে অলরেডি। তারপর আমাদের স্যার মারা গেছে আজকে, বললাম, হাবিবুর রহমান স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে শেষ করে দেই ক্লাস।
যাক, আমাদের জন্য খুব কঠিন পড়ানো, এই সাইকিট্রি পড়ানো, কারণ সাইকিট্রি অনেক কঠিন। সাইকিট্রির জন্য আসলে তোমাদের সাইকিট্রি স্যাররাই পড়াবে, আমরা জাস্ট একটু আমরা নিজেরা যতটুকু পারি সেটুকু বললাম। তাও তো আমি অনেক কিছু পারি না, ওগুলো পড়াই না। যে সিজোফ্রেনিয়া আছে ইম্পর্টেন্ট, ওগুলো পড়ে নিও, অবসেশন আছে, ওগুলো অত বেশি পারি না আর কি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমারও মনে হয় দেশের অবস্থা মানে করোনাতে পরিস্থিতিটা খারাপের দিকে যাচ্ছে আমার মনে হচ্ছে, আরও খারাপের দিকে যাচ্ছে। এরপর আমি আরেকটা ক্লাস নেবো, তাড়াতাড়ি নিব, অসুবিধা নেই। আমি কালকে ঢাকায় যাব, এরপর ঢাকায় বাসায় নিব ক্লাস। হ্যাঁ, আমার 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 একটু শরীরটা খারাপ বলতেছে, ডায়াবেটিস, এই জন্য আমি আবার যাচ্ছি। দীপঙ্কর, তুমি কি আমার 65 ব্যাচের দীপঙ্কর? 65-এর দীপঙ্কর হলে আমাকে একটু ফোন করো, তোমাকে আমি খুঁজতেছি অনেকদিন ধরে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমারও মনে হয় খুব খারাপ হবে, খারাপের দিকে যাচ্ছে মনে হয়, তাই তো এরপর তো কারফিউ লাগাই দিবে তাহলে, দেখবা। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাসটা হবে, আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ওই যে তোমাদের ইয়াতে জানাইছি, তোমাদের আর একটা মজার কথা বলে দিই। তোমাদের যে যে এগুলা যোগাযোগ করে ক্লাস হবে কি হবে না, সে আবার আমাদের পাশেই থাকে, পাশের গ্রামে থাকে। মানে আমি যেমন গ্রামে আছি, ও আরেক গ্রামে আছে, ওইখান থেকে ও চালাইতেছে সব কিছু। ও আমার দূর সম্পর্কের আত্মীয়র মতো হয়ে গেছে এখন। ও এই আমাদের ও হলো বেলকুচি আর আমি হলো এনায়েতপুরে। ওর নাম হলো ফারুক, যে নাকি তোমাদের এই যে অনলাইনে এগুলো চালায় সব কিছু। ওকে বলছিলাম যে আমি তো ক্লাসটা মনে নিতে পারবো না, ওর সাথে বাদ দিয়ে দেন। তাই বললাম যে আমি বাসায় যাই দেখি পারি কি না, তো দৌড়ে আসছি, আলহামদুলিল্লাহ যে পারছি। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ, শেষ করতে, আসসালামু আলাইকুম।